হেলিও 80 কথা মনে আছে? গত বছর এই সময় পুরো ঝড় তুলে ফেলছিল স্মার্টফোন মার্কেটে। আমরা নিজে গিয়ে ক্যাশ টাকা দিয়ে ফোনটা কিনে আমি নিজে পার্সোনালি ইউজ করে আপনাদের জন্য রিভিউ নিয়ে আসছিলাম। ঠিক এক বছর পর হেলিও 80 এর সাকসেসর হেলিও 90 বাজারে আসলো এন্ড এটা নিয়েও প্রায় সেম টাইপের হাইপই দেখতেছি। তাই আমি সেম তানভীর আপনাদের জন্য নিয়ে আসলাম হেলিও 90 এর সকল খুঁটিনাটি, কারণ আপনার কষ্টার্জিত টাকা দিয়ে শুধু একটা ফোনের ভালো জিনিস শুনে শুনে ফোনটা কিনলে তো চলবে না, মুদ্রার এপিট ওপিট সবকিছুই জানতে হবে। তাই আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ডাটা ড্রিভেন উইদাউট এনি সুগার কোটিং। ওকে, এই বছর হেলিও 90 মানুষকে আকর্ষণ করার মূল হাতিয়ারটাই হচ্ছে এই অ্যামোলেড ডিসপ্লে, আর এই অ্যামোলেড ডিসপ্লের ভেতরে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। এখন আমার কথা শুনে অনেকেই মনে করতে পারেন, তানভীর ভাই মানুষ কি আসলেই এটা চায়? হ্যাঁ ভাই, আসলেই চায়। আপনি একটু অফলাইন মার্কেট ঘুরে আসেন, একটা বড় অংশের মানুষের চাহিদার লিস্টে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এর কারণ হচ্ছে মানুষ মূলত চায় সাধ্যের মধ্যে একটা প্রিমিয়াম জিনিস খুঁজতে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে সবাই প্রিমিয়াম হিসাবেই দেখে। আর এই ফোনটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও দাম অনুসারে বেশ ভালোই পারফর্ম করেছে। একদম ব্লেজিং ফাস্ট না, আবার একদম মারাত্মক স্লো না। তবে আমাদের টেস্টিং এ সেন্সরটা মাঝে মাঝে দুই একবার মিসরিড করতে দেখেছি আমরা। আবার যখন এক ফিঙ্গারপ্রিন্ট দুইবার এনরোল করেছি তখন এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবার ফোনটা ডিসপ্লেতে আসি। 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। অন পেপার ডিসপ্লের স্পেকটা বেশ ভালোই বলতে হয়। অ্যান্ড রিয়েল লাইফ টেস্টও আমরা ডিসপ্লেতে তেমন কোনো মেজর ইস্যু পাইনি। আগের মতো বার্নিংয়ের ইস্যুটাও নেই, ব্ল্যাক রাশ ইস্যুরও দেখা পাইনি। ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেসটাও গুড এনাফ। তবে ডিসপ্লেতে উপস্থিত ছিল কিছুটা টিন্ট ইস্যু, আর ছিল না ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট। এখন টিন্ট ইস্যু এ বাজেটের যেসব অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় মোটামুটি সবগুলোতেই থাকে, এটা বড় কোনো ইস্যু না। বাট ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট না থাকার যে বিষয়টা, এটা একটু কষ্টদায়ক। কারণ হচ্ছে এখন বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো যেভাবে জমজমাট হয়ে উঠছে, সেখানে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট না থাকলে ফুল এইচডিতে স্ট্রিম করা সম্ভব হয় না। এছাড়া ডিসপ্লেটার সাইডের বেজেলগুলো প্রায় সিমেট্রিক্যাল, যার ফলে কন্টেন্ট দেখতে বেশ ভালো লাগে। বাট স্টেরিও স্পিকার না থাকার ব্যাপারটা আমাকে একটু ভুগিয়েছে। ফোনের ওভারঅল ডিজাইনটাও কিন্তু একটা নতুনত্বের ভাইব দিচ্ছিল। বিশেষ করে এই বাজেটের বাকি সবাই যেখানে ছুটতেছে আইফোনকে কপি করতে, সেখানে হেলিও হাঁটতেছে উল্টা পথে। যদিও ডিজাইন জিনিসটা সাবজেক্টিভ ব্যাপার, আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। বাট আমি এটুক শিওর আমার আপনার কারো কাছেই এই গ্রে কালারটা পছন্দ হবে না। ভাগ্যবশত এটার আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে, ওইগুলো অনেক সুন্দর, একটা সাদা আর একটা একটু গোল্ডেন টাইপের। ওই দুইটা কালার দেখতে পারেন। এছাড়া বিল্ডের দিক থেকে এটা প্লাস্টিক গ্লাস বিল্ডের একটা ফোন, এই কারণে ফোনের ওজনটাও একটু হেভিয়ার সাইডে। সাথে সাইডগুলো বক্সি শেপের হওয়ার কারণে বেশিক্ষণ ধরে রাখলে হাতের তালুতে কিছুটা ডিসকমফোর্ট ফিল হচ্ছিল, যার কারণ হচ্ছে ডিসপ্লে সাইডের কর্নারগুলো রাউন্ড হলেও ব্যাক সাইডের কর্নারগুলো অনেকটাই শার্প। অ্যান্ড দেন ডিউরেবিলিটির কথায় আসলে এই ফোনটার সামনে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর পেছনের গ্লাসে কোনো প্রোটেকশন নেই অ্যান্ড নেই কোনো আইপি রেটিংও। তাই লং টাইম যারা ইউজ করবেন তারা অবশ্যই একটা ভালো মানের ব্যাক কভার ইউজ করবেন। এছাড়া একটা 20,000 টাকার ফোনে যা যা পোর্টস থাকা দরকার সবই পাবেন এই ফোনটায়। খালি এক্সট্রা হিসেবে ফোনের উপরে আছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটার বদলতে ফোনটা নিয়ে আমরা কলিং জনিত তেমন কোনো ইস্যু পাইনি। অপর প্রান্ত থেকে ক্রাউডি এরিয়াতেও আমার কথা খুব স্পষ্টই শুনতেছিল, আর সেলুলার রিসেপশনও বেশ স্ট্রং ছিল এই ফোনটার। তবে ফোনটা ডায়ালার হিসেবে গুগলের স্টক ডায়ালারটা ইউজ করেছে, তাই যারা চুপে চুপে কল রেকর্ড করার আশায় ছিলেন তাদের আশার উপর পানি ঢেলে দিছে হেলিও। চুপে চুপে না, আপনি কল রেকর্ড করতে পারবেন, বাট অপর প্রান্ত থেকে জানবে যে আপনি কল রেকর্ড করতেছেন। তবে যারা পারফরমেন্স নিয়ে আশা করতেছিলেন তাদের আপাতত কোনো চিন্তার কারণ নেই, কারণ এই ফোনটাতে আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন বাজেটের জাতীয় চিপসেট হেলিও G99। এখন এই একই চিপসেট আপনি 16-17 হাজার টাকায়ও পাবেন, 20,000 টাকায়ও পাবেন, আবার 27,000 টাকায়ও পাবেন। তাই যখন আমরা এই চিপসেটটা পাচ্ছি 20,000 টাকায়, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা একটা ওয়েল প্রুভেন চিপসেট, এটার পারফরমেন্স নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। তবে এই ফোনটা কেমন পারফর্ম করে সেটা জানার জন্য 30 মিনিট পাবজি খেলেছিলাম স্মুথ প্লাস আলট্রা গ্রাফিক্সে, আর রেজাল্ট স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই টেস্টিং এর সময় ফোনটার এক্সটার্নাল টেম্পারেচার ছিল সর্বোচ্চ 35.6 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ নট ব্যাড। আবার ব্যাটারি ড্রপ হয়েছিল 7%। অন্যান্য সিচুয়েশনে ফোনটার 5000 mAh ব্যাটারি বেশ ভালোই সাপোর্ট দিয়েছে। 6.5 থেকে 7 ঘন্টার মতো এসওটি পাচ্ছিলাম গেম খেলার পরেও। আর হেলিও বক্সের ভেতরে একটা 33 ওয়াটের চার্জার দিয়ে দিছে, সো চার্জিং স্পিড নিয়েও তেমন কোনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা, এখন গেমিং বাদে বাকি সব টাস্কেও হেলিও 90 বেশ স্মুথই পারফরমেন্স করছিল, ভালোভাবে 120 হার্জ ড্রাইভ করতে পারছিল ফোনটা। হেলিও 80 এর মতো সিস্টেম ইউআই আর ক্রোমে 90 হার্জে নেমে যাচ্ছিল না বারবার। তবে ফোনটায় যখন আমি ফেসবুক, ইউটিউব, ফুডি, ম্যাপসের মতো অ্যাপগুলো একসাথে চালাচ্ছিলাম একটু প্রেশার দেওয়ার জন্য, তখন ফোনটার 8GB LPDDR4X র্যাম বেশ ভালোই সাপোর্ট দিচ্ছিল। এর কারণ হতে পারে হেলিওর ইউজ করা অ্যান্ড্রয়েড 14 এর উপর বসানো লাইট একটা কাস্টম ইউআই। যখন ওই অ্যাপগুলোর সাথে পাবজিও চালিয়েছি তখন ফোনে টুকটাক স্টার্টারিং এর দেখা পেয়েছি, যদিও এটা হওয়ারই ছিল। এখন মানুষ একটা ফোন কিনবে 2 বছর মিনিমাম চালানোর জন্য, রাইট?
সো সেই পার্সপেক্টিভে এই ফোনের একটা দুঃসংবাদ আছে, একটা সুসংবাদ আছে। দুঃসংবাদটা হচ্ছে এই ফোনটা কয়টা আপডেট পাবে সে নিয়ে হেলিও কোনো স্পষ্ট ডাটা আমাদেরকে দেয় নেই, তাই আমি বলবো এটা নিয়ে আশা না রাখতে। যদি পান তাহলে তো ভালো, বাট আশা রাখেন না। আর সুখবরটা হচ্ছে হেলিও এই ফোনে যে 128GB স্টোরেজটা ব্যবহার করেছে সেটা UMCP 5 টাইপের, অ্যান্ড এইটার স্পিড দেখলে বুঝতে পারবেন ইটস ফার ফার বেটার দেন এনি eMMC 5.1। ইভেন রাইট স্পিডে এটা প্রায় UFS 3 এর কাছাকাছি যেতে পারে। আর এই জিনিসটা লং রানে এই ফোনের স্মুথনেস ধরে রাখতে আপনাকে অনেক সাহায্য করবে। ওকে, এখন বাকি থাকে ক্যামেরা। ফোনটার পিছনে হেলিও বলতেছে ডুয়াল ক্যামেরা দিছে ওরা, বাট আমি জানি আপনি জানেন এখানে আসলে কাজের ক্যামেরা একটাই, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটা OmniVision OV64B সেন্সর। যদিও সেন্সরটা ভালো এই বাজেট রেঞ্জে, অ্যান্ড ওভারঅল এক দেখায় ছবিগুলো দেখতে ঠিকঠাক লাগবে, বাট ইন রিয়েলিটি এই ফোনটার প্রায় সময় ডাইনামিক রেঞ্জটা সাফার করে, হাইলাইট এরিয়াগুলো ওভারব্লোন করে ফেলে, আর শ্যাডো এরিয়াগুলো থাকে ক্রাশড হয়ে, আর লো লাইটে ডিটেলসের পরিমাণ অনেক কমে আসে। তখন আবার কাজে আসে নাইট মোডটা। তবে নাইট মোডে ছবি তোলার পর নর্মাল মোডে সুইচ করতে গেলে ক্যামেরা অ্যাপটা হালকা স্টার্টার করে। এছাড়া ফোনটার পোর্ট্রেট মোডের পারফরমেন্স বলবো ডিসেন্ট, ফেসটা স্মুথ এন্ড ফর্সা করে, যেটা এই বাজেটের সব ফোনই করে। তবে এজ ডিটেকশন তেমন একটা মিস করে না। আর জিকেম যারা খুঁজেন, এই ফোনে ক্যামেরা টু অ্যাপে ফুল সাপোর্ট না থাকার কারণে আপনি জিকেমের প্রপার ইউজটা করতে পারবেন না। দেন ফোনটার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোকে আমি সর্বোচ্চ ডিসেন্ট তকমাই দিব, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। আর ভিডিও কোয়ালিটি বা মাইক কোয়ালিটি কেমন সেটা তো এই ভিডিওটা থেকেই জানতেছেন। আর পুরো ওভারঅল ক্যামেরাটা নিয়ে যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো এটার হার্ডওয়্যারটা খুব ভালো, বাট এই হার্ডওয়্যারটাকে সাপোর্ট দেওয়ার মতো সফটওয়্যার সাপোর্টটা হেলিও দিতে পারছে। ওকে, লাস্টলি যদি এই পুরো জিনিসটা রিক্যাপটা নিই তাহলে আমি বলবো এই ফোনটার স্ট্রং সাইড হিসেবে থাকছে গুড একটা ডিসপ্লে, তারপর স্মুথ এন্ড স্টেবল একটা পারফরমেন্স, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর লাস্টলি বলবো গুড একটা ব্যাটারি লাইফ, এগুলো আছে। আর ভালো না লাগার লিস্টে প্রথমেই থাকবে নো স্টেরিও স্পিকার, দেন আপডেট আসবে কি আসবে না সেটা নিশ্চয়তা না থাকা, দেন লাস্টলি বলবো একটা মিডিওকার ক্যামেরা। আর বর্তমানে 20,000 টাকার অফিসিয়াল রেঞ্জে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর যদি বিবেচনা করি তাহলে বলাই যায় এটা একটা ডিসেন্ট ডিল, এর থেকে বেশি কিছু না। আর এই পুরো ভিডিওটা দেখে এই ফোনটা নিয়ে আপনার মতামত কি বা এই ফোনটা কেমন লাগলো সেটা জানান কমেন্ট সেকশনে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আশরাফুল ইসলাম তানভীর। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।